যে ঘটনাটি বলবো এটা আমাদের রাজবাড়িরই ঘটনা। রাজবাড়ির বরাট নামক একটা ইউনিয়ন রয়েছে। আচ্ছা। ওই ইউনিয়নেরই অন্তারমন নামক একটা জায়গা আছে। তো ওই জায়গাতে বর্তমান যে অবস্থা, ঘটনাটি যখন ঘটেছিল সেটা 1984 সালের ঘটনা। তো ওই সময়ে ওই পাশটাতে, বিশেষ করে ওটার পূর্ব দিকে বিশাল একটা চরের মতো জায়গা ছিল। বিশেষ করে 2004 সালে একটা বড় ধরনের ওখানে বন্যা হয় এবং নদী ভাঙন এবং বাঁধও ওখানে ভেঙে গিয়েছিল। এই জন্য ওইটার এখন
অনুযায়ী ওই রাত্রে মানে গভীর রাত্রে মানে ওনারা অনেক চিৎকার শুনেছেন, মহিলাদের চিৎকার, বাচ্চার চিৎকার, অনেক চিৎকার, করুণ আর্তনাদ শুনেছেন, কিন্তু তা ওনারা বাসা থেকে বের হন নাই। কিন্তু সকালবেলা যখন ফজরের আজান দিয়েছে, ওই ইমাম সাহেব ওই যে হুজুর ওই যে ঘরে ছিলেন তার কাছে গিয়েছেন, ইমাম সাহেব মানে ওই হুজুর ভালো আছেন, সুস্থ, কোনো সমস্যা নেই। তখন হুজুর বললেন যে আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের ওখানে কোনো সমস্যা হবে না এখানে। তো ওই ঘটনার পর থেকে কিন্তু ওই গ্রামে স্টিল নাও, যদিও এখন ওই গ্রামটা এখন আর নাই, কিন্তু যতদিন ছিল 2004 সাল পর্যন্ত আর কখনো এই মহিলা বা তার বাচ্চা এই টাইপের কোনো ভৌতিক মানে এমন কোনো ঘটনা যেটা দেখলে মানুষ ভয় পেয়ে মারা যেতে পারে, এরকম কোনো ঘটনা ঘটে নাই বললেই চলে। তোরা তাবলিগ জামাত থেকে এসেছিলেন, তারপর চলে যান, কিন্তু ওই সময় তো আসলে মোবাইল টোবাইল ছিল না, উনি যে কে ছিলেন বা উনি কি আসলে মানুষ ছিলেন নাকি অন্য কিছু ছিলেন বা কিছু ছিলেন, এটা কিন্তু রাসেল ভাই কেউ জানে না, কারণ ওই সময় তো আসলে পরিচয় সংরক্ষণ করার মতো অত টেনশনও কারো মাথায় আসে নাই। তো যার কারণে যিনি এই সমাধান মানে সমস্যার সমাধানটা করেছিলেন, আমরা তার পরিচয়টা আর কখনো জানতে পারিনি। তবে এই গল্পটা ওখানে অনেক প্রচলিত আছে, যারা ওখানে অনেকেরই মুখে মুখে এই ঘটনাটা হয়তো বা অনেকেই যারা শুনছেন হয়তো বা এই ঘটনাটার সাথে অনেকেই আজকে মানে নতুন করে শুনলেন আর কি এফএম এর মাধ্যমে। থ্যাংক ইউ রাসেল ভাই, এটি ছিল আমাদের লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। এখন যে ঘটনাটি রাসেল ভাই শেয়ার করবে, ঘটনাটি এটা ফরিদপুর জেলার ঘটনা। ফরিদপুর জেলার রঘুনন্দনপুর নামক একটি জায়গা আছে, একটা গ্রাম আছে, মোটামুটি এটা ফরিদপুর সদরের মধ্যেই পড়ে। তো ওই জায়গারই একজন ইমাম এবং মুয়াজ্জিনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমি এখন বলবো। তো ঘটনাটি 1968 সালে। তো ওনারা ওই এলাকায় শ্যামসুন্দরপুর নামক আর একটা জায়গা আছে, যারা ওখানে ফরিদপুরের যারা বাসিন্দা তারা শ্যামসুন্দরপুর বেশ কিছু কারণে চেনেন, সেখানে বেশ ধর্মীয় কিছু প্রতিষ্ঠান রয়েছে, অনেকে সেখানে যান আর কি। তো ওই শ্যামসুন্দরপুর অনেক আগে থেকে ওখানে বেশ কিছু দরবার শরীফ ছিল, বাৎসরিক কিছু ওয়াজ মাহফিল হতো, কারণ এই শীতকাল যখন হয় স্বাভাবিকভাবে রাসূল ভাই ওই যেহেতু আবহাওয়াটা অনুকূলে থাকে, সাধারণত ওয়াজ মাহফিল গুলো আমাদের দেশে এই শীতকালেই বেশি হয়ে থাকে আর কি, যে এখন যে সিজনটা চলছে। তো এই শীতকালেই ওই সময়টা ছিল একটা বাৎসরিক ওয়াজ মাহফিল। ওই রঘুনন্দনপুর যেখানে লোকাল যে একটা মসজিদ ছিল, এই মসজিদে যিনি ইমাম সাহেব ছিলেন, তো ইমাম সাহেব সাধারণত ওই মাহফিলটা পরিচালনা করতেন। আচ্ছা। আর মুয়াজ্জিন সাহেব এমনি তার সহযোগী হিসাবে যেতেন, প্রতি বছর এটা যেতেন। আর ওখানে যে মসজিদ ছিল, মসজিদের এক পাশে ইমামের জন্য একটা কামরা ছিল, মুয়াজ্জিনের জন্য একটা কামরা ছিল, মানে তারা ইন্ডিভিজুয়ালি থাকতেন, ওনার ফ্যামিলিরা অন্য জায়গায় থাকতেন আর কি। আচ্ছা। তো যেদিন ঘটনা আর কি, ওই দিন ওনারা মোটামুটি জোহরের নামাজ পড়েই ওই অঞ্চলে চলে যান, শ্যামসুন্দরপুর চলে যান, যাতে করে আগে থেকে মাহফিলের বন্দোবস্ত আগে থেকে করা যায়। তো মাহফিল শেষ করতে করতে প্রায় রাত ওই 68 সালে রাত প্রায় 1টা বেজে যায়। তো একটার সময় যখন ওনারা একসাথে দুজন ফিরছিলেন শ্যামসুন্দরপুর থেকে রঘুনন্দনপুর গ্রামে, ওখান থেকে দূরত্ব খুব বেশি না, কয়েক কিলোমিটারের দূরত্ব। তো রাসেল ভাই সাধারণত দেখা যাচ্ছে যে গ্রামে মানে রাত্রেবেলা যদি চলাফেরা করতে হয়, অনেক সময় রাত্রেবেলা কুকুর বা সামনে কোনো হিংস্র যদি কোনো কিছু চলে আসে, সাপ বা অন্য কিছু চলে আসে, সাধারণত সাথে একটা লাঠি নিয়ে একটু তাড়া করতে হয়, মানে সাহসের জন্য মানুষ সাথে একটু লাঠি রাখে আর কি। এটা এখনো আছে, এটা হয়তো আমরাও গ্রামে গেলে আমরাও সাথে একটা লাঠি টাঠির সাথে রাখি, যদি কুকুর টুকুর তাড়ানো যায় রাত্রেবেলা যদি সামনে আসে আর কি। তো ওনাদের হাতেও দুটো লাঠি ছিল, যাতে করে রাত্রেবেলা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ওনারা এড়াতে পারেন। ওরা যখন ফিরছিলেন রাসেল ভাই, তো ওই শ্যামসুন্দরপুর থেকে রঘুনন্দনপুর যাওয়ার পথে একটি জায়গা আছে, ওখানে একটা বড় বট গাছ আছে, এবং বট গাছের পাশেই মানে একটু দূরেই অনেক পুরাতন একটা কবরস্থান আছে। ওখানে এখন আর সেখানে কবর টবর ভাবে দেওয়া হয় না আর কি, অনেক পুরাতন কবরস্থান। তো ওনারা যখন ওখানে আসেন, তখন মুয়াজ্জিন সাহেব বলেন যে আমি একটু অনেক দূর হেঁটেছি, একটু বট গাছের নিচে একটু বিশ্রাম করতে চাই। ইমাম সাহেব বলেন যে ঠিক আছে, যেহেতু দুইজন একসাথে আছে কোনো সমস্যা নাই। তো ওই বট গাছের নিচে ওনারা বসেন। তো হঠাৎ মানে মুয়াজ্জিন সাহেব মানে খুব চিৎকার করে ওঠেন, এই আমার গায়ের উপর যেন কি যেন পড়েছে। তখন উনি খুব চমকে ওঠেন, এবং ইমাম সাহেবের হাতে আবার একটা ছোট একটা টর্চ লাইট ছিল। তো টর্চ লাইটটা উনি জ্বালিয়ে দেখেন যে ওই মুয়াজ্জিন সাহেবের শরীরে একটি সাপ পেঁচিয়ে আছে। আচ্ছা। যখন এটা দেখলেন এবং মুয়াজ্জিন সাহেবও দেখলেন, মুয়াজ্জিন সাহেব প্রথমে মনে করছেন হয়তো বট গাছে যে শিকড়, অনেক শিকড় ঝুলে থাকে, হয়তো এখন একটা শিকড় খুলে টুলে ওনার গায়ে পড়েছে, কিন্তু যখন দেখলেন সাপ, উনি মারাত্মক ভয় পান
এবং তাড়াতাড়ি করে মানে সাপের বডিতে হাত দিয়ে এক টানে সাপটা তার শরীর থেকে মানে টেনে খুলে মাটিতে ফেলে দেন, এবং তার হাতে যে লাঠিটা থাকে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়াই উনি ওই লাঠি দিয়ে সাপের আঘাত করা শুরু করেন এবং সাপটাকে মেরে ফেলেন উনি। তখন ইমাম সাহেব বলেন যে আসলে রাতের বেলা এইভাবে হঠাৎ করে সাপ শরীরের উপর পড়াটাও একটা অদ্ভুত ব্যাপার, এবং সেটাকে তুমি যে মেরে ফেললে এটাও তোমার ঠিক হয়নি। এটা এইভাবে সাপ সাধারণত মানুষের গায়ের উপর পড়ে না। তখন বলে যে আসলে হুজুর আমি তো মানে মনে হয় মানে তো বুঝতে পারি নাই, মানে খুব ভয় পেয়ে গেছিলাম, তাড়াহুড়া করে মেরে ফেলতে, আসলে তো কাজটা ঠিক হয়নি। তো যাই হোক, ওনারা এই বিষয় নিয়ে আলোচনা করতে করতে বাসায় মানে মসজিদে চলে আসেন, তার রুমে চলে যান। তারপর রসুল ভাই প্রথম ওই রাত এবং তার পরের রাত কোনো সমস্যা হয় না, একদম স্বাভাবিক। হঠাৎ তৃতীয় রাত্রে ইমাম সাহেবের দরজায় এই ঠিক রাতটা 1টা-1:30টার দিকে কে যেন নক করছে। তখন ইমাম সাহেব দরজা খোলেন, দেখেন যে একটা অপরিচিত লোক দাঁড়িয়ে। জিজ্ঞেস করেন যে কি ভাই, কি দরকার বলুন। বলে যে হুজুর আমার তো একটা আপনাকে ইমিডিয়েট একটা জানাজায় যেতে হবে, পাশে একটা রাসূল ভাই পাশে একটা ঈদগাহ আছে, ওই মসজিদ থেকে যেতে 5 মিনিট কি 7 মিনিটের পথ আর কি, হেঁটে যেতে। তখন বলে যে তাই এত রাত্রে কেন, আপনারা তো জানাজাটা সকালেও দিতে পারতেন। বলে যে না, আসলে লাশটা 2 দিনের পুরাতন হয়ে গেছে, যার কারণে আমাদেরকে আজকে রাত্রেই যেভাবেই হোক এটাকে দাফন করতেই হবে, আপনি একটু তাড়াতাড়ি চলুন। তো রাসেল ভাই উনি তখন মুয়াজ্জিনকে আবার ডেকে তোলেন, কারণ একা যেতে উনি রাত্রেবেলা ভয় পাচ্ছিলেন, কারণ লোকটাকে উনি আবার চেনেন না। গ্রামে অন্য সবার, কারণ গ্রাম অঞ্চলে তো রাসেল ভাই সবাই সবাইকে মোটামুটি চেনে। ওই লোকটা যেহেতু অপরিচিত ছিল, উনি আবার মুয়াজ্জিন সাহেবকে ডেকে উঠলেন, মুয়াজ্জিন এবং উনি একই সাথে সেখানে গেলেন। উনি বেরোনোর সময় দেখেন যে একটি গরুর গাড়ি দাঁড়ানো। বলে যে এই গরুর গাড়িতে ওঠেন, আমরা ওখানে যাবো। বলে 5-7 মিনিটের পথ, এই গরুর গাড়িতে উঠবো কেন? বলে না, গরুর গাড়িতেই উঠেন, আমরা পাঠিয়েছে, গরুর গাড়ি পাঠিয়েছে। রাসেল ভাই ওই সময় কিন্তু রাস্তা একদম মানে মাটির ছিল, এখন তো সম্প্রতি ওদিক দিয়ে রাস্তা পাকা হয়েছে, কিছুদিন আগেও ওইটা, আর সেই 68 সালের সময় তো বুঝতেই পারছেন কি অবস্থা ছিল ওই সময়। তো যাই হোক, ওনারা গরুর গাড়িতে ওঠেন। তো ওঠার পরে ঠিক কয়েক মিনিটের মধ্যেই মানে ঈদগার ওখানে চলে আসেন, দেখেন যে ওখানে বহু লোক দাঁড়ানো, এবং একজনকে ওনারা চেনেন না, মানে গ্রামের হয়ে একজন চিনবেন, ওনারা কাউকে চেনেন না, এবং সামনে একটি খাটিয়া রাখা। তো ওখানে একজন তখন মুখটা সরানো হয় রাসেল ভাই, দেখেন এত সুন্দর একটা বাচ্চা ছেলের চেহারা, বাচ্চা বলতে হয়তো আমাদের 7-8 বছর বয়স এরকম, বা 8-10 বছর বয়স এরকম একটা চেহারা, অত্যন্ত সুন্দর চেহারার একটা বালকের লাশ। এবং আরো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, মাথা থেকে এমনি গলা পর্যন্ত মনে হচ্ছিল এটা মানুষ, কিন্তু উনি অদ্ভুত খেয়াল করছিলেন, অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে গলার নিচ থেকে পা পর্যন্ত মনে হচ্ছিল এটা মানুষের কোনো পাটা এগুলা কিছু নাই, মানে এই ঠিক সাপের মতো, একটা মোটা সাপ যেরকম মানে আস্তে আস্তে নিচ দিকে লেজের মতো হয়ে গেছে ওরকম। তখন উনি বলেন যে আপনার এটা কি হয়? তখন মুরব্বী বলেন যে এটা আমার ছেলে হয়। কিন্তু বলে ওর পা বা হাত এরকম এরকম কেন? বলে ওর ঠিকই আছে, আপনি হয়তো বা ভুল দেখছেন, আপনি জানাজা শুরু করেন। তখন রাসেল ভাই জানাজা শুরু করানো হয়। জানাজা শুরু করার পরে জানাজা শেষ হয়। জানাজা শেষের পর তখন মানে ইমাম সাহেবকে ওই বৃদ্ধ লোকটা বলেন যে আজকে তো আমার সন্তানের জানাজা হলো, আপনি আরো 2টো জানাজা পড়ার জন্য প্রস্তুত থাকেন, আরো 2টা জানাজা পড়াতে হবে, খুব শীঘ্রই আপনাকে আমরা ডাকবো। তখন এই কথার কোনো মর্মার্থ বুঝতে পারেন নাই। হঠাৎ করে ইমাম সাহেব দেখেন যে আশেপাশে কোনো লোক নাই, ওই শুধু ওই বৃদ্ধ লোক, ওই খাটিয়াটা এবং 4 জন লোক দাঁড়ানোর সাথে, আর মুয়াজ্জিন ছাড়া আর কোনো লোক নাই, যে হাজার হাজার লোক কোথায় গেল? তখন মুয়াজ্জিনকে বলতেছে ইমাম সাহেব যে এই মুয়াজ্জিন সাহেব দেখেন তো
পাওয়ার ঘটনা কি, মসজিদের সকাল ফজরের নামাজে আজানও হলো না, ইমাম সাহেবও নাই, কোথায় গেল? সবাই তখন মুসল্লিরাই আজান দিয়ে নামাজ পড়ে ওনাদের দুজনকে খুঁজতে বের হন। তখন আসলে দেখা যায় ইমাম সাহেব ওই বট গাছের নিচে সেন্সলেস হয়ে পড়ে আছেন, আর মুয়াজ্জিন সাহেব ওই বট গাছের অনেক উপরের একটা ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এই দৃশ্যটা গ্রামের লোকজন ওখানে গিয়ে দেখে। ওখানে গিয়ে দেখার পরে তখন সবাই বুঝতে পারে যে এটা কোনোভাবে একটা মানুষের পক্ষে অত উঁচুতে গিয়ে দড়িতে ঝুলে ফাঁস নেওয়া সম্ভব নয়, এটা নিশ্চয়ই কোনো প্যারানর্মাল ঘটনা। যখন ইমাম সাহেবের জ্ঞান ফেরানো হয় তখন উনি খালি অতটুকুই বলেন, আমি দেখেছি দুটো লোককে ওই ডালের উপর বসে থাকতে, এরপরে কি হয়েছে আমি আর কিছু জানি না। তো রাসেল ভাই, ইমাম সাহেব তো মুয়াজ্জিন সাহেব মারা গেলেন, ওনার যথারীতি দাফন কাফন সম্পন্ন হলো। তো এরপরে রাসেল ভাই কিছুদিন পরে একই রকম ভাবে হঠাৎ ওইখান মুয়াজ্জিন সাহেবের ফ্যামিলি ওইখানে থাকতেন না, অন্য জায়গায় থাকতেন। কিছুদিন পর হঠাৎ করে খবর আসলো, ওইখানে বলতে পাশেই আর কি, ওই মসজিদের একটু দূরে আর কি। তো হঠাৎ করে খবর আসলো যে ওই মুয়াজ্জিন সাহেবের ওয়াইফও, ওনাদের কোনো সন্তানাদি ছিল না, শুধু হাজবেন্ড ওয়াইফ ছিলেন, তো ওই ওয়াইফও গলায় মানে ফাঁস লাগিয়ে সুইসাইড করেছেন। কেন করেছেন বা কি কারণে এরকম কোনো মানে তথ্যই পাওয়া যায় না, মানে কি কারণে করেছেন। এখন আসল ভাই যদি মনে হতো যে ঘটনাটা এখানে শেষ হলে হয়ে যেত, যে হয়তো বা জিনেদের সাথে কোনো একটা ঘটনা ঘটেছে, যাই কারণে জিনেরা হয়তো বা প্রতিশোধ নিয়েছেন, কিন্তু রাসেল ভাই ঘটনা আসলে আর একটা জায়গায় ঘটে। সেটা হলো এই বট গাছের নিচ দিয়ে এরপরে বা ওই এলাকায় প্রায় আধা কিলোমিটারের মধ্যে রাতের বেলা মানে গভীর রাতে যেই আসা যাওয়া করতো এই মুয়াজ্জিন সাহেবের ওয়াইফকে দেখতো। তো দেখতো যে উনি হয় বট গাছের নিচে বসে আছেন বা ওদিক দিয়ে হাঁটাহাঁটি করছেন, মানে কাউকে ভয় দেখাচ্ছেন বিভিন্ন ভাবে, মানে বিভিন্ন ইসে মানে হালতে বিভিন্ন মানুষকে ভয় দেখানো শুরু করে। তো মানুষজনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এইভাবে তো চলতে পারে না, কোন একটা ব্যবস্থা। বিভিন্ন জায়গা থেকে ওঝা তান্ত্রিক নিয়ে আসা হয়, কিন্তু এর কোনো সলিউশন হচ্ছিল না। সবাই রাতের বেলায় যে এরকম বিভিন্ন ভাবে দেখতো মানে তাদেরকে। আর ওই সময় তো রাসেল ভাই মানে গ্রাম অঞ্চল তো অনেক ঝোপঝাড় ছিল, এখন তো অনেক এখন যেমন সময় আলো টালো হয়ে গেছে, ওই সময় এতটা ছিল না। তো মানুষের মধ্যে ওই আতঙ্কও খুব বেশি কাজ করতো। তো বিভিন্ন জায়গা থেকে ওঝা কবিরা দেশে এটা সলভ করার চেষ্টা করা হয়, কিন্তু কোনো সলভ হচ্ছিল না। এর মধ্যে রাসেল ভাই ওই গ্রামে এক পাগলের আবির্ভাব ঘটে। তো এই পাগলটা আবার এমন ছিল যে সে আবার 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু মানে পাগলামি করতে এমন ভাবে যে মানুষদেরকে বিভিন্ন ভাবে গালিগালাজ করতো যে তোরা নামাজ পড়িস না, কেন কেন এটা করিস না, ভালো কাজ করিস, এইভাবে মানুষ তাকে পাগল বলতো। তো এই পাগলটা একদিন ওই গ্রামের ইমাম সাহেবকে বলেন, ওই যে সেই ইমাম সাহেব, ওনাকে বলেন যে তোদের এই গ্রামে তো এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, এটা মানে সমাধান করতে হবে। সেটা সমাধান আমি করতে পারবো, চল আমরা রাতের বেলা একদম যেদিন আরো গ্রামবাসীদেরকে সাথে নিয়ে যেদিন পূর্ণিমার রাত, ওই দিন আমরা ওই মহিলার কবরের কাছে যাবো, যেখানে কবর দেওয়া হয়েছে, ওই যে রাসেল ভাই যে পুরাতন যে কবরস্থানটার কথা বলেছিলাম আমি, তো ওই কবরস্থানের কাছে যাব। তো কবরস্থানের কাছে যাওয়া হয়, তখন উনি নির্দেশ দেন কবরটা খুঁড়তে, পুনরায় কবরটা যাতে খোঁড়া হয়। তো কবরটা রাসেল ভাই সবার সামনেই উপস্থিত, অনেকের সামনে সেটা খোলা হয়, যারা ওখানে উপস্থিত ছিলেন সবার সামনে ওটা খোঁড়া হয়। খোঁড়ার পরে তো রাসেল ভাই দেখা যাচ্ছে যে মাত্র যদিও 10-15 দিন হয়ে গেছে লাশের আর কি, এর ভিতরে এই ধরনের এত সব ঘটনা ঘটেছে, কিন্তু 10-15 দিনের মধ্যে মানে লাশটা মানে বিভৎস ধারণ করেছে। এবং ওই যে ফেসটা মানে এমনিতে তো 10-15 দিনের লাশ তো কেমন হতে পারে আমরা জানি, কিন্তু তারপরেও মানে খুব মারাত্মক মানে ভয়ঙ্কর দেখা যাচ্ছিল তার চেহারাটা, ওই মহিলার চেহারাটা। তো এখানে অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, মানে সাধারণত মহিলাদের যখন মানে কাফন পরানো হয়, পুরুষদের কাফন থেকে ওনাদেরকে কিন্তু কাপড় একটু বেশি থাকে, মাথায় বা শরীরে একটা জায়গায় কাপড় দেওয়া হয়। দেখা গেল ওনার কাফনে কয়েকটা কাপড় নাই, আচ্ছা মনে হচ্ছে কেউ যেন চুরি করে নিয়ে গেছে বা নাই বা দেয়াই হয় নাই এরকম। তখন ওই পাগল বলেন যে এই মহিলার কবর দেওয়ার পর, যেহেতু উনি সুইসাইড করেছিলেন, এই কবর দেওয়ার পর এনার একটা কোন একজন তান্ত্রিক বা কবিরাজ এনার কবর খুঁড়ে এনার কাফনের একটা কাপড় নিয়ে যান, এবং ওই কাফনের কাপড় দিয়ে সাধারণত ব্ল্যাক ম্যাজিক গুলো করা হয়। এবং এটা রাসেল ভাই কিন্তু অনেকেই এটা জানেন যে এই কাপড়গুলোর উপর যদি বান মারা হয়, মানে এটা দিয়ে যদি বান মারার কাজে লাগে, এটা কিন্তু 100% কাজে লেগে যায়। এবং এই ঘটনা আমারও জানা আছে, এই বিষয়গুলো সাধারণত যারা কবিরাজেরা এই কাপড়গুলো সংগ্রহ করেন, যারা সুইসাইড করেছেন এনাদের কাফনের কাপড়গুলো সংগ্রহ করেন। তো যার কারণে ওই মহিলার কবরের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার কারণে এই অদ্ভুত কিছু ঘটনা
মানে ওনার এলাকায় ঘটছিল। তখন উনি বলেন যে আপনারা দ্রুত আর একটা কাপড় নিয়ে আসেন, কাফনের কাপড়ই পারেন আর যেই কাপড়ই পারেন সাদা কাপড় নিয়ে আসেন। তখন রাসেল ভাই স্বাভাবিকভাবে ওনার শরীরের যেই কাপড়টা ছিল না সেটা ওটা দিয়ে দেয়া হয় এবং আবার কবরটা ঢেকে দেয়া হয়। তারপর রাসেল ভাই আর কোনো ঘটনা ওই এলাকায় ঘটেনি। তবে ওই এলাকায় যে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার বড় হুজুর একদিন ইমাম সাহেবকে বলেন যে এলাকায় খুব ছোট্ট মানে 7-8 বছর একটা ছেলে পড়তো, নাম হলো ফারুক। এই ফারুককে মানে অমুক দিন থেকে আর আমরা খুঁজে পাচ্ছি না, ও যে কোথায় গেল তাও আমরা জানি না। তখন ফারুকের চেহারার বর্ণনা যখন রাসেল ভাই শোনেন ইমাম সাহেব, তখন বুঝতে পারেন আসলে এই ফারুককেই সেই মুয়াজ্জিন সাহেব ওই ভুল করে সাপ ভেবে পিটিয়ে মেরে ফেলেছিলেন এবং ওটা এবং আঞ্চলিক দাদির আঞ্চলিক কথা ভুলেও তার মধ্যে আসতো না। আর সব দিক দিয়ে একটা মডার্ন মেয়ে ছিল। তো তো ফ্যামিলির লোকজন যে দেখে যে ওর দাদির শাড়ি কাপড়গুলা পরতেছে এবং ঠিক একটা গ্রাম্য মহিলার যেভাবে শাড়িটা পরে সেভাবে পরতেছে, পান খাচ্ছে, তারপরে অন্যান্য এমন এমন কিছু জিনিসগুলো যেগুলো তার দাদি করতো জীবিত অবস্থায় থাকাকালীন। তো সেই জিনিসটা এক প্রকার তার বাবাকে যখন তার মা বলে, তখন তার বাবা মনে করে যে হয়তোবা দাদির অনেক আদরে মেয়ে ছিল, তাদের আদরে নাতি ছিল, সেই জন্য হয়তোবা এই জিনিসগুলো আর কি ও মানতে পারতেছে না, এরকমটা হইতেছে। কিন্তু তার মা যেহেতু দেখতেছে স্বাভাবিক হচ্ছে না, তো এক পর্যায়ে তো এরকম ভাবে রাতে ঘুরতে থাকে। তো প্রতি রাতে যেটা হয়, তার মা রান্নার রুম থেকে হাড়ি পাতিলের
থ্রো করলে যেরকম একটা শব্দ হয় না, একটা মানুষ জোরে থ্রো করলে সেরকম শব্দ, অনেক বিকট আকারে, এবং সেটা মানে রিপিটলি হতেই আছে। তো যখন তার মা উঠে যায় রান্নার রুমের দিকে, তখন কি হচ্ছে, সবকিছু গুছানো পাচ্ছে আগের মতো। তো এরকম হয়। তো একদিন রাতে মোটামুটি 12টা-1টার মতো বাজে। তো তার মা ওয়াশরুমের জন্য উঠে, তো মেয়েটি আবার ওয়াশরুমের, তার মেয়েটি, যে বড় মেয়েটি, সে ওয়াশরুমের মিররের মধ্যে তার মুখ ধোয়ার জন্য আর কি দাঁড়ায়। তো এক পর্যায়ে দাঁড়ায়, সে মুখ ধুতেছে। তো তার মা যখন পিছন থেকে ওয়াশরুমের সামনে আসে, তাকে আর দেখে তার মেয়ে ঠিকই মুখ ধুচ্ছে, কিন্তু বাট হঠাৎ করে তার মিররের অপর সাইডে দেখা যায় তার সেই দাদি দাঁড়ায় আছে, এবং ঠিক ওই একই ভাবে। এটা দেখে উনি এক প্রকার চিৎকার দিয়ে ওঠে। ওঠার পরে তো এই জিনিসটা আবার তার বাবারে বলে যে দেখো এরকম এরকম হচ্ছে, তোমার মেয়ে তো দেখো জায়গা থাকলে যখন এটা করতেছে, এটা তো সম্ভব না, তোমার মেয়ে কখন এরকম ইয়ে করে নেই। তো তার বাবা এই প্রবলেম গুলা দেখার পর এক প্রকার মানে সে তো যেহেতু তখন সাইকোলজিস্টের কাছে দেখায়, তিনি চিন্তা করে যে মাল্টিপারসোনাল ডিসঅর্ডার যেটাকে বলে আমরা, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার ঢুকে যাও। তো তার বাবা সেটা মনে করে, সাইকোলজিস্ট দেখায়। তো সাইকোলজিস্ট যেটা হয় যে তাকে নর্মালি বলে যে না সব ঠিক আছে, তো কিছু স্লিপিং মেডিসিন দেয়। তো তাকে মানে ঘুম পাড়ে রাখার জন্য, হয়তো তার বলে যে শকটা নিতে পারে না, হয়তো এরকম হচ্ছে। তো সেদিন রাতে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর সে মেয়েটি যথারীতি তার ছোট বোনের সাথে ঘুমাতো। তো একদিন সে ওদিন রাতেই মেয়েটি উঠে বিছানায় বসে কাঁদতেছে। তো তার ছোট বোন যেহেতু তার পাশে ঘুমাইতো, তো ছোট বোন উঠে জিজ্ঞেস করতেছে, মানে উঠা কাদা অবস্থায়, যাবো কি হয়েছে কি হয়েছে। ঠিক ওই মুহূর্তে সে তার ছোট বোনের গলা চেপে ধরে এক প্রকার, মানে চিল্লাইতে থাকে তার ছোট বোন। হঠাৎ করে কাঁদতেছিল মধ্যে গলা চেপে ধরে। তো আওয়াজ শুনে এই পাশের রুম থেকে ওর মা বাবা ধরে ছুটে আসে, এসে দেখে এই অবস্থা। তো তার ছোট বোনের কোনোভাবে নিয়ে যায়, কিন্তু যখন ওরা ধরতে যায় বাঁচানোর জন্য, মা বাবার এক প্রকার ঝাড়া মারে এবং তুই করা শুরু করে। এটা মানে তার গায়ে এত পরিমাণ শক্তি চলে আসে আর কি। তো ছাড়া মারে, তারপরও অনেক কষ্টে তারা তার ছোট মেয়েকে নিয়ে তাদের রুমে চলে যায় এবং ওই মেয়েকে রুম আটকে রেখে দেয়। কোনোভাবে রাতটা পার করে এভাবে। তো তারপর তার মা তার বাবার সাথে অনেক এই ব্যাপারে অনেক ছেলে থাকে যে তুমি বলতেছে এই কথা, কিন্তু এই জিনিসগুলো তো স্বাভাবিক না, দেখো কি ঘটতেছে। মেয়ে চলাফেরা এক প্রকার, যে মেয়ে আমার ঠিক আছে অন্য ধরনের, সেই মেয়ে এখন এইভাবে চলতেছে, সে মার শাড়িগুলা পরতেছে, এগুলো কিভাবে, যেটা তোমার মেয়ে পারে না, যে ও শাড়ি পরতে পারে না, তুইভাবে কিভাবে পরতেছে। তো এক পর্যায়ে এভাবে চলতে থাকে। তো প্রতিদিন রাতে যেটা ঘটতে থাকে রাসেল ভাই, যে মিররে মেয়েটা ঠিকই থাকে, কিন্তু মেয়েটা অপোজিটে মিররে মেয়েটার চেহারা থাকে না, সে তার মৃত দাদিকে দেখতে পায় এবং মেয়েটার মাও সেটা বারবার দেখে। তো এমন অবস্থা যখন ঘটতে থাকে, তখন তার মা এক প্রকার তার বাবাকে না জানে। তো এর মধ্যে রাসেল ভাই একটা জিনিস মিস হয়ে গেছে, যেটা হলো যে একদিন রাতে যেটা হয় যে মেয়েটা যখন ওয়াশরুমে যায়, তো তার মা তো প্রতি রাতে তাকে ফলো করতো এরকম অবস্থা থাকার কারণে। তো ওয়াশরুমে একদিন মেয়েটা যায়, তো লাইটটা যেহেতু জ্বলে, দরজার নিচে দেখা যায় লাইট জ্বলছে, ওয়াশরুমে ঢুকে মেয়েটা। তো তার মা অপেক্ষা করতে থাকে যে কি হয়। তো ওয়াশরুমে প্রায় হাফ এন আওয়ার উপর হয়ে যায় তো ভাই। তো মাটা উঠে দেখে তার মেয়ে রুমে নাই, ওয়াশরুমে। তো ওয়াশরুমের দরজা নক করতে থাকে। তো নক করে কোনো রেসপন্স পায় না, প্রায় এক প্রকার জোরে নক করতে থাকে। তো তার বাবা উঠে আসে, তো সবাই নক করতে থাকে, কোনো রেসপন্স পায় না। কিছুক্ষণ পর হঠাৎ করে ওয়াশরুমের লাইটটা নিভে যায়, আপনি ইচ্ছায় বাইরের সুইচ থাকে কিন্তু ভিতর থেকে নিভে যায়। তো এটা হয়তো বা শর্ট সার্কিট হইতে পারতো, বাট যখন রুমের দিকে যায়, রুমের দিকে চেয়ে দেখে যে তার মেয়ে বিছানাতেই আছে। তো এটা দেখে আর সে মানে তখন তার বাবারা বলে যে আমি মাত্র দেখছি যে ও তো এরকম ওয়াশরুমে গেছে, ও এতক্ষণ কিভাবে মানে এইভাবে কিভাবে চলে আসছে, ঠিক আছে। এই ঘটনায় রাত
মোটামুটি সাইজ ঠিক আছে, আর একজন মানুষ থাকার জন্য সিঙ্গেল বেডরুম। উনি ওঠেন, উঠে ওখানে মোটামুটি চেক ইন করেন, ফ্রেশ ট্রেশ হয়ে উনি থাকেন। তো রাত্রেবেলা উনি বসে আছেন, একসময় চিন্তা করে যে নাথিং টু ডু, শুয়ে পড়েন। তখন পর্যন্ত হিটিং এও কোনো কলাপস করে নেই, ভালোই করতেছেন। তো উনি ঘুমায় যান। তো উনি যখন ঘুমায় যান, এক সময় উনি হঠাৎ করে বেশ ঠান্ডা লাগতেছে ওনার। উঠে বসে দেখে যে উনি নর্মাল একটা গেঞ্জি পরে ঘুমাইছিলেন, গায়ে কোনো ভারী কাপড় নাই, জাস্ট কমফোর্টার, এবং দেখে বেশ ঠান্ডা হয়ে আছে রুমের ভিতর। তো উনি বলছেন যে ওই যে বলছে যে হিটিং সিস্টেম কাজ করে না এটা। তো উনি তাড়াতাড়ি উঠে উনি করতে যান, কাপড় পরাতে যান, গায়ে চাপাতে যান। তো এর মধ্যে উনি শুনেন রুমের দরজা নক হচ্ছে, ঠিক করে নক হচ্ছে। উনি জিজ্ঞেস করে যে হু ইজ দিস, কোনো উত্তর নাই। এবং উনি আবার জিজ্ঞেস করে হু ইজ দিস, এবং তখনও কেউ সাড়া দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে আবার উনি চিন্তা করে গেটের সামনে যায়, জিজ্ঞেস করে হু ইজ দিস, কোনো উত্তর নাই। তো উনি আবার ব্যাক করে বিছানায় শুতে যান আর কি। এই সময় আবার নকটা পড়ে দরজা, তো হু ইজ দিস। তো ওই পাশ থেকে একটা নারী কণ্ঠে বলতেছে এরকম, ফিস ফিস করে বলছে ম্যারি। কিন্তু কণ্ঠটা এমন ভাবে বলছে যে উনি ওনার মনে হচ্ছে যে ওনার গুজবাম্প হয়ে গেছে ঘাড়ের কাছে। হি ওয়াজ কাইন্ড অফ স্কিয়ার্ড, সে একটু ভয় পেয়ে যায় যে এরকম ভাবে বলতেছে। তো উনি বলতেছে, আবার জিজ্ঞেস করে হু ম্যারি, হ্যাঁ বলে উনি আস্তে করে দরজাটা আস্তে করে খুলে ফেলেন। দরজাটা যখন খুলে ফেলেন উনি দেখে ওই পাশে কিছু নাই, ঠান্ডা একটা বাতাস রুমে প্রবেশ করলো আরো, কারণ করিডোরটা আরো ঠান্ডা। এবং দেখতেছে যে করিডোরের সামনে ওই যে দরজাটার ওইখানে আপনার একটা দাঁড়ায় আছে, একটা মেয়ে দাঁড়ায় আছে। আর মেয়েটা যে দাঁড়ায় আছে দরজাটা খুলে, সে কিন্তু পুরো দেখতে পাচ্ছে না, কৃষ্ণাঙ্গ মেয়ে, একজন ব্ল্যাক মেয়ে দাঁড়ায় আছে, চেহারাটা ভালো দেখা যাচ্ছে না। তো উনি জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার দরজা নক করছিলে একটু আগে? তো বলতেছে ইয়েস। বলে কি আমি ভয় পাচ্ছি। কেন? বলে কি ওরা আমাকে ধরে নিয়ে যেতে আসবে। কে তোমাকে ধরে নিয়ে যেতে আসবে? নো, হুজ গোনা কাম টু গেট ইউ। তো বলতেছে ওরা আসবে। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। তো বলতেছে যে তুমি কি তুমি হোটেলের জানাচ্ছি ম্যানেজারকে? তুমি এটা কিছু না বলে গেটটা ঠাস করে লাগায় দেয়। তো উনি রুমের মধ্যে ঢুকে একটু শব্দ হয়ে যায়, কি বললো? এসে বললো যে ম্যারি ধরে নিয়ে যেতে আসবে। এবং বেশ উনি চিন্তায় পড়ার পর উনি আবার যে বিছানায় বসে, এবং কিছুক্ষণ পর যথারীতি আবার ওনার দরজা টকটক করে নক হচ্ছে। আচ্ছা। তো উনি জিজ্ঞেস করে হুজ দিস, এবং এবারও কোনো উত্তর নেই, সেম থিং, দরজার মধ্যে ঠক করে নক হচ্ছে, কোনো উত্তর নেই। তো উনি এবার উঠে বলতেছে যে তুমি কি সেই ম্যারি? আর ইউ দ্য ম্যারি? আর ইউ ম্যারি? তুমি কি আমাকে করতেছো, আর ইউ নকিং এট দ্য ডোর? তো ওই পাশ থেকে আবার বলছে ম্যারি। তো উনি এবার গেট খুলছে, এইবার দেখে ওনার দরজাতেই দাঁড়ায় আছে কৃষ্ণাঙ্গ মেয়েটা। সে বলছে আমি ভয় পাচ্ছি, আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তখন উনি রাগ করে উঠছে, বলছে যে তুমি কে? আমি চিনি না, তুমি আমার রুমের দরজা নক করতেছো রাতের বেলা, হোয়াটস গোয়িং অন? তোমার কি কোনো প্রবলেম আছে? তাহলে তুমি এক কাজ করো, হোটেলের ইকে ডাকো, আমি ডাকতেছি রিসেপশনকে, দাঁড়াও। তাহলে তোমার কি প্রবলেম আছে, অথবা ইউ ক্যান টেল মি যে প্রবলেমটা কি। এই বলে উনি ঘুরে যায় ওখানে যে একটা বেলের মতো ছিল আর কি, সুইচের মতো চাপ দেয়। তো চাপ দিতে যে ফিরে তাকায় দেখে যে মেয়েটা নাই দরজায়। তো মেয়েটা দরজায় নাই, উনি বলে কি ব্যাপার, কোথায় গেল? সো হি গট কিউরিয়াস। উনি আমার ভাবে যে আমি কি এমন কিছু দেখলাম যে কাউকে অফেন্ডেড করে ফেললাম, বা মেয়েটা আসলে প্রবলেমে ছিল। উনি নিজের রুমে দরজা খুলে উনি হাঁটে, দেখে যে ওই প্যাসেজটার মধ্যে লাইট নেই, অন্ধকার হয়ে আছে। আচ্ছা। আর সামনের যে রুমটা, সেটার দরজা একটু খোলা। তো উনি করে কি আস্তে আস্তে যায় যে ওই রুমে ঢুকে উনি দেখে অন্ধকার, ওই রুমের ভিতরে দেখা যাচ্ছে না, জমাট বাঁধা অন্ধকার টাইপের। তো উনি আবার ফিরে আসে রুমে এসে খুঁজে দেখে কিছু পায় না। ওনার নিজের ব্যাগ ঘাটে যে ওনার যে একটা লাইট ছিল ওই সময়কার, এরকম বড় লাইট পাওয়া যেত রাস্তায়, সেই লাইটটা খুঁজে উনি বের করে পথ চলার জন্য ওইটা নিয়ে আসে। এসে উনি ওই রুমের দরজার মধ্যে ঢুকে লাইট জ্বালায় হয় কি, উনি যেটা দেখে এটা ভেরি একটা ডেঞ্জারাস থিং ওনার জন্য, যে মেয়েটাকে দেখছে ওই মেয়েটা দড়ি থেকে ঝুলে আছে, লাইক গলায় দড়ি নেওয়া টাইপের, এরকম ঝুলে আছে। এবং ওনাকে দেখে ঠাস করে চোখ মেলে মেয়েটা, ফট করে চোখ খুলে ফেলে। এটা দেখে উনি লাইটটা ফেলে দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসে। উনি খুবই ভয় পায়, করিডোর ধরে দৌড়ে যায়, নিচে যায় ম্যানেজারের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ম্যানেজার ঘুমাচ্ছিল, ম্যানেজার উঠে আসে, এসে বলে কি হয়েছে? বলে আমাকে তোমরা কোথায় রাখছো? এখানে একটা মেয়ে আত্মহত্যা করছে। এই সিদ্ধান্ত এই কোয়াইট বলে ওকে চুপ করায়, বলে কি বি কোয়াইট বলে নিয়ে আসে, হাত ধরে নিয়ে আসে উপরে। এসে করিডোরে দেখে ঠিকই লাইট জ্বলতেছে, এবং ওই যে রুমটা বন্ধ, এবং ওনার যে বাতিটা পড়ে আছে সেটা দরজার সামনে পড়া, ওনার লাইটটা পড়া, এটা বন্ধ, ওই রুম বন্ধ। বলতেছে এই রুমে কেউ থাকে না, তুমি কেন বেরিয়েছো? বলে কি আমার এখানে নক করছে। বলে কি তোমার রুমে যেই নক করছে তুমি কেন বেরোলে? ইউ শুডন্ট হ্যাভ কাম আউট, তোমাকে বলা হয়েছে না রাত্রেবেলা বেরোতে না?
বলতে তোমরা এখানে জ্যান্ত লাশ রেখে দিছো, এইখানে মানুষ ফাঁসি নিছে, এখানে কেউ আছে, ও চিল্লাচিল্লি শুরু করছে। তখন ম্যানেজার তাকে ডেকে বসাচ্ছে, ডকায় বলে তুমি একটু বসো। বসে ম্যানেজার বেল চাপ দিয়ে আরেকজনকে আনছে রুমকে। সে আসছে, এসে বলছে যে তুমি চাবি নিয়ে আসো ওই রুমের সামনের রুমে। তো ওই লোক চাবি নিয়ে আসছে, আসার পর ওনাকে নিয়ে গেছে যে ওই রুমটা এবং দ্যাট ওয়াজ ওল্ড এজ, মানে ওই সময় কিন্তু এরকম সেট আপ ওইভাবে হতো না। হ্যাঁ, এখন যেমন বাণিজ্যিক ভাবে এগুলো হয়ে গেছে। তো বলে যে তোমাকে এর জন্য মানা করেছিল বেরোতে না। উনি বলে আমি রুমে আর থাকবো না, আমি তোমাদের লবিতে বসে থাকবো, আমি তাও রুমে থাকবো। তো যাক, ওনাকে রুমে নিয়ে আসে, লবিতে উনি রাত কাটায়, সকালবেলা উনি বের হয়ে চলে আসে। তো এটা ওনার একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট রিলেটেড টু দিস, বাই সেইং দিস, রাসেল ভাই আমি বলতে চাই, এই যে কারিনের ব্যাপারটা আমি বলি, হ্যাঁ, দিস ইজ অল লিঙ্কড আপ। মানুষ কিন্তু সে ম্যারিকে বা কাউকে দেখে না। যেটা হয় যে ও যে মারা গেছে, ওর সাথে যে কারিন যে আছে সে ওখানেই রয়ে গেছে, এবং সে কিন্তু মানুষকে বারবার দেখা দিচ্ছে, রিকল করাচ্ছে জিনিসটা। এবং কারিনের মূল পারপাসটাই হচ্ছে বারবার দেখানো যে দিস, মানে এই আত্মাটা এক্সিস্ট করে, এই আত্মাটা এখানে এসে দেখাচ্ছে, এটাই তার পারপাস। এবং সে ভয় দেখায় মানুষকে। আচ্ছা, এরকম একটা ছোট ইনসিডেন্স আমি বলতে চাই, রাসেল ভাই যদি একটু সময় দেন। দ্যাট ওয়াজ উইথ, আমি তখন ফার্নানকে নিয়ে সিলেট গিয়েছিলাম কয় বছর আগে। এটা ফার্নান কয় বছর আগে, 2015 ফার্নানকে নিয়ে গেছিলাম। তো তখন আমরা ওখানে যেটা হোটেলে উঠি, রাসেল ভাই, হোটেলটার নামটা আমি কিছু বলবো না, পুরাতন হোটেল, অনেক পুরানো হোটেল, এবং মানে বেশ মোটামুটি ওখানে ভালো মানুষই উঠতে বোঝা যায়। আচ্ছা, এবং উঠে নিয়ে আমাদেরকে ওই হোটেল একটা রুম দেয়, যথারীতি ওইরকম ভিতরে উপর উঠায় নিয়ে একটা জায়গায় রুম দেয়। এবং রুমটা উঠেই কেন জানি আমার কাছে একটু মানে খটকা লাগতে থাকে রাসেল ভাই, হোটেলটার রুমটা কেমন জানি মনে হয় বেশি পুরানো, মানে আমার নিজের কাছে অস্বস্তি লাগতে থাকে। এবং এক পর্যায়ে ফারহান জানে আমি থাকতে চাই না, আমি বলি ভালো লাগতেছে না, হোটেল থাকবো না। আমি ম্যানেজারকে ডাকি, ডেকে বলে আমি এখানে থাকবো না, ভালো লাগতেছে না হোটেলটা। কেন? আমি বলছি আপনার এখানে ভালো লাগতেছে না, আপনার সবকিছু আমার পানিও পুরান মনে হচ্ছে, নোংরা মনে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি ওটা ওইরকম নোংরা ছিল না, বাট সামহাও আমার কাছে কেন জানি এটা মানে লিভেবল মনে হচ্ছিল না। সো এনিওয়েজ, রুমটা থেকে বের হয়ে আসি, ম্যানেজার আমাদেরকে অফার করে তাদেরই আর একটা হোটেল আছে কোথাও ট্রান্সফার করে দেওয়ার জন্য। তো ওখান থেকে বেরিয়ে আসি, ফারনানকে নিয়েই চলে যাই। সে যখন চলে যায়, পরে ফারনান আমাকে বলতেছে, এটা কিন্তু আমার আর ফারনানের ডিসকাশন, কখনই এগুলো প্রকাশ করি না মানুষের কাছে, অনেক কথা বলবো, অনেকে বিশ্বাস করবে না। হ্যাঁ, তো ফারনান আমাকে বলতেছে, ভাই আমি একটু আগে একটা জিনিস দেখছি, আপনার কি মনে হয় এটা? কি দেখছিস? বলে যে এই রুমে আমাদেরকে দিছিল, ওই রুমের মধ্যে আমি দেখছি, মনে হলো যে বিছনার কাছে একটা মেয়ে বসে আছে। মেয়েটা নর্মাল একটা মেয়ে, চুলা। আপনি কি তো ইনকাম যেহেতু নেই, তাই আর কি ঢাকা শহরে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। তো তারা ঝালকাঠি আর কি শিফট করে চলে যায় গ্রামের দিকে। তো গ্রামের দিকে চলে যাওয়ার পর তো গ্রামেই আর কি তারা পার্মানেন্টলি থাকে। তো ফুপা তখন তার জব হিসেবে আর কি দোকানদারি করা আর কি বেছে নেয়। আচ্ছা, তো নদীর ওপার, গ্রামের থেকে নদীর ওপার গিয়ে দোকানদারি করতো। তো গ্রামে আসলে একটা কথা প্রচলিত যে মানে
মেয়েদের ক্ষেত্রে যে চুল মানে ছেড়ে আর কি হাঁটাটা নিষেধ ছিল। আচ্ছা। তো আমার ফুপুর একটা অভ্যাস ছিল, সে আর কি চুল মেলে আর কি হাঁটা চলা করতো বেশিরভাগ সময়। তো আমার ফুপু একটা টাইম মানে তার মানে স্বভাবের কিছু পরিবর্তন ছিল। সে ফুপার সাথে আর কি কেমন জানি একটু কথা বলতো, মানে একরকম আর কি তাকে দেখতে পারতো না এরকমের একটা কিছু। তো এক রাত্রেবেলায় ঘুমানোর সময় ফুপু আর কি হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়, উঠে বসে পড়ে। তো বসে পড়ার পর সে বসে বসে ঘুম রাখছে আর কি কেমন যেন। তো ফুপা পাশে শোয়া ছিল, সে ঘুম থেকে উঠে যায়। উঠে যাওয়ার পর সে জিজ্ঞেস করলো যে কি হলো, তুমি ঘুম থেকে উঠে গেলে কেন? তো ফুপু কোনো রেসপন্স দিচ্ছিল না। বলে তারপর অনেকবার জিজ্ঞেস করছিল তোমার হয়েছে কি, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তো কোনো রেসপন্স দিচ্ছিল না, সেভাবে ঘুম রাখছিল। তো অনেকক্ষণ পর নিজের ইচ্ছায় ফুপু আর কি ঘুমরানি থেমে দিয়ে সে নিজে শুয়ে পড়লো। তো পরের দিন সকালে উঠে ফুপা তাকে জিজ্ঞেস করলো তুমি কালকে রাত্রে এরকমের করছিলে কেন? বলে কোন সময় কালকে রাত্রে? কালকে তো আমি তো ঘুমিয়েছিলাম, আমার শরীর খুব ক্লান্ত ছিল। বলে কেন, কালকে রাত্রে তুমি ঘুম থেকে উঠে এভাবে ঘুমরাচ্ছিলে? তো বললো যে কই না তো। তো এরকমের করে কিছুদিন মানে অনেক দিন গেল, তার মানে স্বাভাবিক পুরো একটা পরিবর্তন আসছে আস্তে আস্তে। ফুপার সাথে ঝগড়া হচ্ছিল কোনো কারণ ছাড়াই। তো এরকমের ঝগড়ার কারণে তো ফুপা মনে করলো যে মেন্টালি কোনো ডিপ্রেশন ভুগছে কিনা, যে আমাদের আগেরটা অবস্থা ভালো ছিল এখন হয়তো বা আমরা নিচে নেমে গেছি, এই ধরনের কোনো চিন্তা ভাবনার কারণে এরকম হচ্ছে কিনা। তো ডাক্তারের কাছে নিয়ে গেল ফুপুকে। ডাক্তার তো টেস্ট দিল, টেস্ট করানোর পর কোনো রকমের রিপোর্টে কোনো রোগ ধরা পড়েনি বা কোনো হয়নি। তো গ্রামের মানুষ আসলে ওই আধ্যাত্মিক বিষয়গুলোর উপরে খুব বিশ্বাসী, তারা মানে ওঝা টোঝা এই জাতীয় বিষয়ের উপরে খুব মানে বিশ্বাস করে। তো আশেপাশ থেকে পরামর্শ দিয়েছিল যে আপনারা এই দেখেন ওঝা দেখান বা কোনো ভালো একটা আলেম ওলামা দিয়ে দেখান যে কিছু হয়েছে কিনা। তারা কিছু হলেই আর কি বা এগুলোর জন্য পরামর্শ দেয়। তো এক হুজুর আছে আর কি, মানে আমার ওই গ্রাম থেকে প্রায় আরো 2-3টা গ্রাম পরে। তো উনি খুব মানে ভালো মানে দেখতে পারে। তো উনি করছে কি মানে ওনার আর কি ওই সে কাজও হয়, উনি বছরে একবার আসেন আর কি। উনি এসে চাকরি করে, মানে আদালতে চাকরি করে। উনি একবার আসে, তো ওনার কাছে সরাসরি নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পর তো সিরিয়ালে যখন ফুপু আসছিল তো ফুপুকে বসানো হলো। তো হুজুর আসলো, হুজুর আসার সাথে সাথেই ওনার দিকে যখন তাকালো হুজুর বলল যে আমি সরি। এখন ফুপা জিজ্ঞেস করলো সরি মানে, বিষয়টা বুঝলাম না। বললো যে আপনার সাথে আমি আলাদাভাবে 5 মিনিট কথা বলতে চাই। বলে আচ্ছা ঠিক আছে। তো ফুপুকে শরীর দিয়ে আলাদাভাবে যখন রোগী সব দেখা হলো আলাদাভাবে কথা বলতে চাইল। বলে দেখেন আপনার স্ত্রীর উপরে একটা বদজিন আসর করেছে, যেটা আমার সাধ্যের মধ্যে নাই। আর দ্বিতীয় কথা, এর বিরুদ্ধে যদি আমি লড়তে যাই তাহলে আমারও ক্ষতি হতে পারে, এমনকি আমার পরিবারেরও ক্ষতি হতে পারে। তো বললো যে তা আমি কি করতে পারি? বলে দেখেন আপনি অন্য কোনো ওঝা টোঝা দিয়ে দেখান, বাট এই রিস্ক আমি নিতে পারবো না। ঠিক আছে, তা অন্য কেউ দেখালে হয়তো হতেও পারে। তো ফুপা তখন আর কি চলে আসলো। ফুপা তখন আর বিষয়টাকে অতটা গভীরভাবে নেয়নি। আচ্ছা। যে কি না কি হয়েছে হঠাৎ করে অতটা বিশ্বাসের মধ্যে আনতে পারেনি। তো এরপর থেকে যে ঘটনাটা মানে এরপর থেকে যা ঘটছে তা একদম বিশ্বাস করার মতো না, আবার যা চোখে মানে ফুপা কখনো আদৌ আশা করেনি। এক রাত্রেবেলায় ফুপুকে পাওয়া যাচ্ছিল না, তো হঠাৎ করে সবাই খোঁজা শুরু করলো যে কি হয়েছে, ফুপুকে পাওয়া যাচ্ছে না। গ্রামের সবাই খোঁজা শুরু করলো। তো হঠাৎ করে মানে সারা রাত্র খোঁজার পর ফুপুকে পাওয়া গেল একটা বট গাছের উপরে, সিঁদুর পরানো বট গাছের উপরে। তো ফুপুকে অনেক রিকোয়েস্ট করা হলো যে নামো নামো নামো। তো ফুপু নামলো না। তাকে অনেকবার নামানোর চেষ্টা করলো, সে খুবই রাগী, সে নামবে না, তাকে নামানোই যাচ্ছে না। তো একটা সময় সে মানে দুর্বল হয়ে পড়লো, কেমন যেন মনে হচ্ছে ঘুরে পড়ে যাচ্ছে গাছ থেকে। তো এই সময় একজন গাছে উঠে তাকে ধরে নামালো। তো এরকম ধরে অনেক দিন অনেক চলছে। তো আমি আদৌ তখন এই কাহিনী আর কি এগুলো আমার জানা ছিল না। তো আমার এক দাদা মারা গেল, মানে আমার দাদার আপন ভাই, ছোট ভাই, তা আমার সম্পর্কে দাদা। তো আমার ফুপুর আবার সম্পর্কে আপন চাচা হয়। তো আমি মৃত্যু সংবাদ শুনে আমি গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর মানে ফুপুর বাড়ি থেকে মানে অল্প কিছু দূর আর কি দাদার বাড়ি। তো আমি বাড়ি গিয়ে সবাইকেই দেখলাম, আর ফুপুকে দেখলাম না। তো আমি জিজ্ঞেস করলাম আশেপাশে যে ফুপু কেন আসলো না, তার তো আসার কথা, তা সে আসলো না কেন? তো বললো যে ফুপু তোমার, একজন আমাকে বললো তোমার ফুপুর কি হয়েছে, সে নাকি মরা বাড়ি আসতে পারে না, তার নাকি কি সমস্যা আছে। তো বললো যে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যে দেখছি। তা আমি হেঁটে ফুপু বাড়ি গেলাম।
তো যাওয়ার সাথে সাথেই ফুপু আমাকে জড়িয়ে কেটে দিল যে বাবা কেমন আছো এই সেই। আমি বললাম, আমি মানে হ্যাঁ হাই দিয়ে বললাম যে ফুপু তুমি কেমন, যে তোমার চাচা মারা গেল তুমি মরা বাড়ি গেলে না, এটা কেমন? বলে বাবা আমি তো মরা বাড়ি যেতে পারি না। বলে কেন মরা বাড়ি যেতে পারো না, এটা কেমন কথা? বলে বাবা আমি মরা বাড়ি গেলে ও আমাকে রাত্রেবেলায় খুব মারে এবং ও আমাকে মানে প্রচুর জ্বালায়। আমি বলছি যে মানে কি মারে? আমি বললাম কি মারে? বললো ও হচ্ছে বদজিন। বলে বদজিন মানে এই টাইপের? আমি তত মানে ওটার উপরে ততটাই না। আমি তখন বললাম যে এগুলো কি বলো? বলে বাবা তুই বুঝবি না, আমার খুব মানে সমস্যা করে ও। তো বললো তারপরে আমি মনে করে বসে অল্প কিছুক্ষণ পর তারপর চলে আসলাম। তো ফুবা অনেক ওঝা দেখিয়েছে, অনেকে দেখিয়েছে। তো এট লাস্ট একজন মানে শিববাড়ি আর কি, মানে ঝালকাঠি বিখ্যাত শিববাড়ি, তো এখানে ওঝা আছে। তো সেখানে এক ওঝা উনি একটু মানে রিয়েক্ট করলো, যে মানে রাগ দেখালো যে আপনাকে যেটা বলছি সেটা করেন। তো ওই তাবিজগুলো যখন ফুবুর গায়ে লাগানো হলো তখন ফুবু মানে এক রাত্রেবেলা উঠে বলতেছে যে তুই পারবি না আমার সাথে এই করতে, তুই তাবিজ আনছিস ঠিক আছে, তো তোর খবর আছে, তুই এগুলা করতে যাচ্ছিস ঠিক আছে, বলতেছে তুই এই করতে যাচ্ছিস এগুলা ঠিক না। তো আমি বলছে যে মানে ফুবা বলছে যে তুমি কি বলছো? তো আসলে ফুবু তখন নিজের হয়ে বলছিল না, আসলে ও বলাচ্ছিল যে তুই তাবিজ লাগাইছিস, তোর খবর আছে ঠিক আছে। হ্যাঁ, তারপরে মনে করেন একদিন বর্ষার সময় তখন আমার ফুপু তার ছেলেকে বললো যে তুই নদীর ওপার গিয়ে কেরোসিন তেল নিয়ে আসে। তো তখন বললো যে আম্মু বাসায় তো কেরোসিন তেল আছে, আমি কেন কেরোসিন তেল আনতে যাব? বলে দরকার আছে, কালকে আবার কে যাবে কেরোসিন তেল আনতে? তো ছেলে বললো যে মা প্রতিদিনের মতো তুমি আমাকে আজকে চুমু দিলে না কেন? তো বললো যে দেখ বাবা আমি যদি আজকে তোকে চুমু দিই তাহলে ও তোর ক্ষতি করবে। তাই বলে বাচ্চা তো ছোট মানুষও বুঝে নাই, তো ও চলে গেছে ওপার। তো রাত্রেবেলায় 9টার সময় আমার ফুবা তার ছেলে আসলো, এসে দেখলো যে ঘরের বাতি নিবানো। তো ফুবা বললো যে হয়তো বা তোর মা ঘুমিয়ে গেছে তাই বাতি নিবানো, তুই তোর মাকে দিয়ে ঘুম থেকে উঠা, আমি হাত পা ধুয়ে আসছি। তো পরবর্তীতে ফুবা যখন পুকুরে গেল পা ধুতে তখন ও বাচ্চাটা চিৎকার দিল জোরে, যে তখন ও দৌড়ে দিয়ে ফুবা দেখে যে ফুবু এটা এসে দড়িতে ফাঁসি অবস্থায় ঝুলে আছে, আর অল্প মানে মাটি থেকে কিঞ্চিত হালকা শূন্যের উপরে। তো পরবর্তীতে মানে তখন তো মানুষ ওটা নিয়ে গবেষণা করার সময় নেই, একটা মানুষ মারা গেছে তখন সবাই নিয়ে মানে করতেছিল, তো লাশটা আনার কেউ সাহস পায়নি। তো আমার এক ফুবা ছিল, সে নামাজ কালাম পড়তো, সে দোয়া দুরুদ করে লাশটাকে নামালো, পুলিশ পোস্টমর্টমে নিয়ে গেল। পোস্টমর্টমের রিপোর্ট সবকিছু আসার পর মানে কোনো ধরনের মানে আত্মহত্যা, গলা দড়ি এ ধরনের কিছু পাওয়া যায়নি। তো পরবর্তীতে একদম মানে সুইসাইড কেস এটা কোনো কিছু মানে পাচ্ছে না পুলিশ এগুলা ঠিক আছে। তো কিভাবে নেবে, মানে এমন একটা সিচুয়েশন ছিল ফাঁসির দড়িটা ওভাবে ফাঁসিতে আর কি মরার কথা না, মনে হচ্ছে কি জানি মেরে তো ওখানে ফাঁসিতে ঝুলিয়ে রাখছে। তো এই নিয়ে আর কি অনেক দিন অনেক ঝামেলা গেল। তো পরবর্তীতে ওই বাড়িতে থাকতে মানা করলো, যে কেউ বাড়িতে থাকবেন না ওই রাত্রেবেলায়। তো পরের দিন সকালবেলায় মানে আমাদের যে দাদা বাড়ি সেখানে সবাই রইলো। তো পরের দিন সকালবেলা এক লোক যে বললো আপনারা কি ওই রাত্রেবেলায় ওই বাড়িতে কেউ ছিলেন? বলে না তো আমরা কেউ বাড়িতে ছিলাম না, বাড়ি তো সম্পূর্ণ তালা মেরে আমরা চলে আসছি। বলে আমি রাত্রেবেলায় আমি বাড়ি যাচ্ছিলাম ওই বাড়ির পাশ দিয়ে, তখন শুনলাম কান্নার আওয়াজ। আমি হয়তো ভাবছি যে স্বাভাবিকভাবে যে কান্নার আওয়াজ, যেহেতু ওটা ওই আপনারা তো মারা গেছে মানুষ, এখানে বাড়িতে কান্নাকাটি করবেন এই স্বাভাবিক। কিন্তু বলতেছে যে না আমরা তো কেউ বাড়িতে ছিলাম না, তাহলে কান্নাকাটি করবে কে? তো এই নিয়ে মানে সবাই একটু অবাক হলো যে কি বলে কান্নাকাটির আওয়াজ। তো আমাদের মধ্যে মুরব্বী ছিল, আমাদের সবাই আলোচনা করলো যে বাড়িটার মধ্যে আসলে বন্ধক টন্ধক দেওয়া উচিত, নাহলে এটা পরবর্তীতে ক্ষতি হতে পারে। তো পরবর্তীতে এক হুজুরকে ডাকা হলো, বলো যে আপনি সে বাড়ি বন্ধক টন্ধক করতে পারে। তো সেকে বলা হলো, সে বললো যে আমার সাথে একজন সক্ষম লোক লাগবে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, কে মানে সক্ষম লোক হবে? তো একজন সিলেক্ট হলো, সে বললো নিজের ইচ্ছাই বললো যে হ্যাঁ আমি করবো কাজ আপনার সাথে। তো আসলে নামাজের পর সে কিছু বালি, তারপরে আগরবাতি, মোমবাতি এগুলো নিয়ে ইনস্ট্রুমেন্ট, তারপর কি জানি দোয়া পড়লো, বালিগুলো কয়েকবার হাতে নিয়ে ফুল দিয়ে, তো বললো এগুলো বাড়ির চারপাশে ছিটিয়ে দিতে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো উনি ছিটিয়ে দেওয়ার পর তো ওই দিন রাত্রেবেলায় তাকে স্বপ্নে নাকি কে বললো যে তুই এই কাজ করেছিস ঠিক আছে, তোর বড় বিপদ আছে সামনে, তুই এই কাজটা করে খুব ভুল করেছিস। তো ওই লোক আবার সকালবেলা ওই হুজুরের কাছে চলে গেল যে দেখেন আমি তো কালকে আপনার সাথে এগুলো করছি, এখন আমাকে এরকমের স্বপ্নে দেখলাম আমি এরকমের, আমার খুব ভয় করছে, তো কি করা যায়?
তো পরবর্তীতে পুরো হুজুরে কিছু দোয়া দুরুদ মানে পরে ফু দিল, তারপর তাবিজ দিল। তাবিজ দেওয়ার পর বললো যে এরপর থেকে আপনার সমস্যা হবে না। তো এই চলে গেল। তারপরে ওই বাড়ি থেকে এখনো রাত্রিবেলায় কান্নার আওয়াজ পাওয়া যায় মাঝে মাঝে, ভাদ্র মাসের অমাবস্যা বা এই সময়, কিন্তু ওর আশেপাশে কেউ যায় না। আমি মাঝে মাঝে গেলে ওখানে বেড়াতে যাই, মানে ওখানে একবার দেখে আসি ওই জায়গাটা। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা স্টোরি। এই কাহিনীটা 2008 সালে হয়। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো আমি একটা জিনিস বলে দিই, আমার স্কুল আর আমার বাসা খুব দূরত্ব ছিল না, খুব কাছাকাছি ছিল। আমার বাসার জানালা থেকে আমার স্কুল পুরোপুরি দেখা যেত, আর আমার বাসা থেকে আমার ক্লাসরুমও দেখা যেত, যেখানে আমি ক্লাস করতাম যে রুমটায়। তো যেদিন সকালে এই কাহিনীটা হয় সেদিন আসলে আমি স্কুলে আর কি আমার যেতে একটু লেট হয়, মানে আমার অলরেডি ঘন্টা দিয়ে দেয়, তো আমার যাইতে খুব লেট হয়। তো যে কারণে আমি তাড়াতাড়ি রেডি হয়ে জাস্ট নাস্তাও সেদিন আমি করিনি, তাড়াতাড়ি রেডি হয়ে আমি চলে যাই, রওনা দিই। তো আমার মা যেটা প্রতিদিন করে, আমার মা জানলাতে বসে থাকে, আমাকে জাস্ট দেখে যে আমি ঠিক মতো যাচ্ছি কিনা। তো এখানে আমি আর কিছু বলিনি। এখন আসি বাকি কথায়। আমি স্কুলে যখন যাচ্ছি, ঢুকছি গেট দিয়ে, আমি সব প্রতিনিয়ত দেখি যে ঘন্টা দিল গার্জিয়ানরা মাঠে থাকে। অনেক সময় দেখা যায় যে তারা ঘন্টা দেওয়ার পরেও অনেকক্ষণ বসে গল্প করে। তো সেদিন আমি মাঠে ঢুকে দেখতে পারি যে মাঠে আসলে পুরো ফাঁকাই ছিল, কেউ এত ছিল না মাঠটার মধ্যে। তো আমি পুরো মাঠে পার হয়ে আমার যে বিল্ডিং এ আমার ক্লাস হয় ওই বিল্ডিং এর দিকে যাচ্ছি। তো আমার বিল্ডিংটা উঠতে গেলে 3টা সিঁড়ি থাকে, 3টা সিঁড়ি পার হয়ে দেন গেটটা হয়। তো ওই গেটে যখন যাব, তো প্রথম সিঁড়ি আমি যখন পা দিই তখন আমার পিছন থেকে একটা ডাক শুনতে পারি আমি, মানে একজন আমাকে স্টুডেন্ট বললো যে মা একটু শুনো। তো আমি একটু মানে পিছনে ফিরে তাকালাম, দেখলাম যে একজন মহিলা, মধ্যবয়সী মহিলা, উনি আমাকে ডাকছে, বললো যে মা একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। তো আমিও আসলে যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো আমিও মানে নাচেও দাঁড়ালাম। তো আমি বললাম জি আন্টি বলেন। তো উনি আমাকে, ওনার দিকে আমি প্রথম তাকিয়ে থাকলাম। আমি দেখলাম যে ওই বোরকা পরা, কিন্তু ওনার যে মাথার হেজাবটা সেটা পুরো নাক পর্যন্ত ঢাকা, জাস্ট ওনার ঠোঁটগুলো দেখা যাচ্ছিল। তো ঠোঁটগুলো মানে বলতে গেলে এতটা কুৎসিত ছিল, মানে পুরো কালো, যেটা আসলে নর্মাল মেয়ে মানুষদের এটা হয় না। তো আমি আসলে মনে মনে হাসছিলাম, আচ্ছা কেমন গার্জিয়ান, মানে তখন আসলে বয়সটা এরকম ছিল যে থিংগুলো ওরকমই করতেছিলাম। তো ওইটা করার পরে যে আমি ওনাকে বললাম জি আন্টি বলেন। তো উনি আমাকে বলছে যে মা আমার মেয়ের নাম সুমাইয়া, ও ক্লাস 6-এ পড়ে। তো আজকে আমরা গতকালকে ফেনী থেকে আসি মা, তো ও আজকে সকালে আসলে তাড়াহুড়ার কারণে ও নাস্তা করে আসেনি। তো আমি বললাম যে তো আন্টি আমি কি করবো? তো উনি বলছে যে তুমি মা ওকে একটু পাউরুটিগুলো একটু দিয়ে দিবে, টিফিনটা একটু দিয়ে দিবে, তাহলে আমার জন্য খুব ভালো হতো। তো আমি আসলে যেটা আমার নর্মালি, কারণ আমার অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে, তো আমি তখন আন্টিকে বললাম যে আন্টি আসলে তো আমার পক্ষে সম্ভব না, আমার ক্লাসটা তো অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, তো আপনি কষ্ট করে দিয়ে দিলে ভালো হয় আর কি। তো উনি তারপর আমাকে বলছে না মা একটু দিয়ে দাও, আমার একটু কাজ আছে, আমি তাড়াতাড়ি যাবো, তুমি একটু কষ্ট করে দিয়ে দিও। তো রাসেল ভাই আমি যেটা দেখলাম যে তার হাতগুলো এত মানে বিশ্রী দেখতে ছিল, তার নখগুলো মানে এটা স্বাভাবিক না, তার নখগুলো ছিল অনেক বড় বড় আর খুব ময়লা ছিল নখটার মধ্যে। তো আমি আসলে মনে মনে খুব ফান লাগছিল যে এটা কেমন গার্জিয়ান এভাবে আসছে। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে একটা মানুষ যখন আমরা যখন বাচ্চাদের টিফিন দিই, অবভিয়াসলি তাদেরকে আমরা বক্সে করে দিই, আর টিফিন বক্সে করে দেন আমরা তাদেরকে সেই টিফিনটা দিই। তো আমি দেখলাম যে উনি আসলে কোনো টিফিন বক্স ছাড়া খালি পাউরুটি, জাস্ট আমাদের পিস করা যে পাউরুটি গুলো থাকে, জাস্ট খালি পাউরুটি আর একটা কলা, ওইটাই দিচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে আমি দিয়ে দিব। তো ভাই আমি আরেকটা জিনিস, তখন সেই জিনিসটা আসলে আমার নলেজেও ছিল না, এন্ড আমার তখন ওই টাইমটা সেন্সও ছিল না, কারণ ওই মহিলাটা আমার থেকে 15-20 হাত দূরে ছিল, 15-20 হাত দূরে দাঁড়িয়ে সে আমার সাথে কথা বলছিল। তো এই জিনিসটা তখন আমি টোটালি বুঝতে পারিনি।
অ্যান্ড সে ওখান থেকে দাঁড়িয়েই আমাকে পাউরুটিটা দেয়। সে কিন্তু আমার কাছেও আসেনি যে না আমার কাছে এসে উনি আমাকে দিয়েছে, সেটাও না, সে দূর থেকেই আমাকে দেয়। তো এই জিনিসটা আমি তখনও বুঝি নাই, তখন এত খেয়ালও করি নাই যে এরকম কিছু। তো আমি পাউরুটিটা নিলাম, তো উনি বললো যে মা তুমি একটু দিয়ে দিও, আমার খুব ভালো লাগবে তুমি দিলে। আচ্ছা আমি বললাম ওকে। দেন আমি কিন্তু তখনও এক সিঁড়িতে দাঁড়ানো, 1 নাম্বার সিঁড়িতে। তো 2 নাম্বার সিঁড়িতে যখন পাড়া দিব, আমি 2 নাম্বার সিঁড়িতে পাড়া দিয়ে আমি পিছনে ভাবলাম যে পিছিয়ে ফিরে ওনাকে বলে দিই যে আন্টি আপনি চিন্তা করেন না, আমি দিয়ে দিব। তো ভাইয়া আমি যখন পিছে ফিরার পর আমি দেখি যে পুরো মাঠ ফাঁকা, মানে যে মহিলাটা আমার এখানে দাঁড়ানো ছিল সেও নাই, পুরো মাঠ ফাঁকা। তো আমি আসলে তখন চিন্তা করতে পারতেছিলাম যে আসলে কি হইতেছে, কারণ এত তাড়াতাড়ি একটা মানুষ কখনোই যাইতে পারে না, দৌড়াইয়া হোক আর হেঁটে হোক, কেউ এত তাড়াতাড়ি যেতে পারে না। কারণ আমি একটা সিঁড়ি মাত্র পাড়া দিস, আমি তখন আসলে জিনিসটা এত ফান ভাবে বা এত সিরিয়াসলি নিই নাই, কারণ আমার মাথায় তখন এগুলো কিছুই আসতেছিল না। দেন আমি আসলে তাড়াতাড়ি দৌড়ায় আমি ক্লাসে যাই, ক্লাস অ্যাটেন্ড করার জন্য। এদিক দিয়ে কিন্তু আমার মা অলরেডি জানলা দিয়ে তাকায় আছে, কারণ সে বুঝতেছিল, কারণ আমার গেটটা আমার বাসা থেকে দেখা যায় না, জাস্ট আমার ক্লাসরুমটা দেখা যেত, কারণ গেটটা ছিল উল্টো পাশে, তো যে কারণে গেটটা দেখা যেত না। তো আমার মাও একটু মানে জানলা থেকে মানে বুঝাচ্ছে কি ব্যাপার, এত দেরি কেন, তুমি তো ঢুকলা, আমি দেখলাম, তারপরে ওখানে আর কি হলো এটা আমার মা বুঝে নাই। তো আমি তাদের এত কথা না বাড়া আমার ক্লাস স্টার্টে গেলাম। তো আমার ম্যামও বললো কি ব্যাপার এত দেরি কেন। তো আমি জাস্ট মানে কথাটা এড়াই গেলাম যে ম্যাম কিছু না, এমনি লেট হয়েছে। তো আমাদের যখন টিফিন পিরিয়ড, তো ওই টাইমে আমি এই ব্যাপারটা আমার একটা ফ্রেন্ডকে শেয়ার করি যে এরকম এরকম। তো ওকে কিন্তু আমি ভাইয়া এইসব জিনিস বলি নাই যে মহিলাটা তো দূরে ছিল বা দূর থেকে আমাকে এরকম বসছে, এগুলো কিছু শেয়ার করি নাই। আমি জাস্ট বলছি এরকম এরকম একটা আন্টি আমাকে এরকম দিছে, ওনার মেয়ে নাকি আসছে এরকম, ও ক্লাস 6-এ পড়ে, তো চল আমরা গিয়ে মেয়েটাকে খুঁজি। তো আমার ফ্রেন্ডও বললো যে ঠিক আছে তাহলে চল যাই। তো গেলাম, কারণ আমিও আমিও কিন্তু নাস্তা না করেই আসছি বাসা থেকে। তো গেলাম পুরা স্কুলে, আমি ক্লাস 6-এ গেলাম। ক্লাস 6-এ গিয়ে আমরা আর কি বলছি যে এরকম এরকম সুমাইয়া নামে কেউ আছে। তো অনেকেই বললো যে না এই নামে তো কেউ নাই। তো আমাদের শাখা ছিল 2টা, তা আমি পরের শাখাতে আর চিন্তা করলাম যেহেতু এই শাখাতে নাই তাহলে হয়তো বা পরের শাখাতে আছে। তো পরের শাখাতে গিয়েও দেখলাম যে নেই, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। তো আমি আমার ফ্রেন্ড তখন একটু চিন্তিত হলাম যে কি ব্যাপার, আসলে এই মেয়ের নামে কি নাই নাকি উনি কি আমাকে নাম ভুল বললো। তো পরে আবার আমরা আরেক জায়গায় আমাদের অন্যদিকে খুঁজলাম যে আচ্ছা অন্য ক্লাসে আছে কিনা। অন্য ক্লাসে গিয়েও যেই সুমাইয়া, ওই সুমাইয়াটা আমিও চিনি কিন্তু ওই সুমাইয়া সেটা না। তো ওকে আমি জিজ্ঞেস করলাম, ও বললো যে না এটা তো আমারও না। তখন কি আসলে ভাইয়া আমি আমার ফ্রেন্ড খুবই মানে একটু ভয় লাগছিল যে কি ব্যাপার, আমি খুঁজছি মেয়েকে, আবার মহিলাটাও এরকম। তখন আমার মনের ভিতর কেমন যেন লাগতেছিল যে আসলে কি কাহিনীটা কি হইতে যাচ্ছে। তো আমি ভাইয়া আরেকটা কথা বলে দিই, আমার স্কুলের ভিতরে একটা পুকুর ছিল, পুকুর বা ডোবা বলতে পারেন, পুকুরও না ওটা ডোবার মতো ছিল। ওই ডোবাটা অনেক সময় মানে অনেকদিন ধরে ভরাট করার চেষ্টা করছিল আমাদের স্কুল থেকে। স্কুল কমিটি যারা ছিল তারা অনেকদিন ধরে এটা ট্রাই করতেছিল ওইটাকে ভরাট করে, কিন্তু কেউ আসলে পানিটা যতবারই ভরাট করার চেষ্টা করে ততবারই এটা উপরে পানি চলে আসে, মানে ভরাট হতো না জিনিসটা। অনেকদিন ধরে আমরা দেখছিলাম যে আসলে এটা অনেক ভরাট করে ট্রাই করা হয় কিন্তু জিনিসটা ভরাট হয় না। তো পরে আমি আমার ফ্রেন্ড ভাবলাম যে কাজ করি, আমাদের গেটের যে দারোয়ান ওনাকে জিজ্ঞেস করি, হয়তো উনি জানতে পারে। আর আমি এটাও যে হয়তো জিজ্ঞেস করবো যে কোনো মহিলাকে আপনি সকালে আসতে দেখছেন কিনা। তো এটা আমি চিন্তা করলাম যে ওনাকে এই টাইমে এটা জিজ্ঞেস করে দিব। তো আমি আর আমার ফ্রেন্ড গেলাম, আমরা আঙ্কেলকে বলছি আঙ্কেল এরকম এরকম সুমাইয়া নামে কাউকে চিনেন, কে কি আছে। তো আমি তখন ওনাকে এটাও জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এরকম সকালে কি কোনো মহিলা আসছিল। আমি যখন ঢুকার উনি আমাকে ঢুকতে দেখে, তো উনি আমাকে বললো যে কই না তো আমি এরকম কাউকে দেখিনি। আর তুমি তো আমি যখন ক্লাসরুমের দিকে মানে মাঠের দিকে ঢুকি তখন আমাদের দারোয়ান চাচাও কোনো কাজে উনি বাহিরে যায়। তো উনি বললো না আমি তো ওই টাইমে আসলে দেখি নাই, আর সুমাইয়া নামের এই মেয়ে তো তুমি কোন ক্লাসের কথা বলছো। তো আমি বললাম যে এরকম মেয়েটা ক্লাস 6-এ পড়ে। তো 6-এ পড়া আমি আসলে ওই প্রশ্নের উত্তরটা শোনার জন্য আসলে প্রস্তুত ছিলাম না ভাইয়া। উনি আমাদেরকে যেটা বলে যে এই মেয়েটা তো কয়দিন আমাদের 2 বছর আগে এই ডোবাতে পড়ে মারা যায়। এই জিনিসটা যখন শুনি
আসলে টোটালি আমিও ঠান্ডা ছিলাম, আমার ফ্রেন্ডও খুবই ঠান্ডা ছিল যে এটা কি শুনলাম। কারণ যে মেয়ের মা এভাবে টিফিন দিয়ে গেল, তারপর আমি তখন জিজ্ঞেস করি তা ওর মা কোথায়, তো উনি আমাকে যে অ্যান্সারটা দেয় ওর মাও তো রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এটা শোনার পরে আসলে আমি আমার ফ্রেন্ড আসলে খুবই ভয় পাই। তো তখন আমার ফ্রেন্ড আসলে খুব আমাকে মানে খেপাচ্ছিল যে দেখ তোকে মনে ভূত ধরছে। তো আমি আসলে জিনিসটা আসলে গায়ে লাগাচ্ছিলাম না, কারণ আমি আসলে এইসব জিনিস তখন খুবই মানে বিলিভই করতাম না এই জিনিসগুলো। পরে আমার ফ্রেন্ড আমার ছুটি হলো, আমি বাসায় গেলাম, আমার ফ্রেন্ডরাও গিয়ে আমার মাকে বলছে যে এরকম এরকম তোমাকে তো ভূত ধরছে। তো আমার মা আসলে সাবধানে আমাকে মানে ফুটু দাওয়ায় মানে যাতে আমি ভয় টয় না পাই। তো ওই টাইমে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সরি ভাইয়া, যেটা ছিল কি ওই পাউরুটি আর কলাটা কিন্তু আমাদের হাতেই ছিল। তার যখন আমরা মেয়েটাকে পাই নাই, আমরা এটা থিঙ্ক করলাম যে ঠিক আছে পাউরুটা ফালাই। পরে আমি আর আমার ফ্রেন্ড পাউরুটি আর কলাটা আমাদের যারা এক জায়গা ছিল ওখানে আমাকে আমরা ডাস্টবিনের মতো ইউজ করতাম, ওখানে ফালাই দিই। দেওয়ার পরে প্রথম পরে আমাদের আরো কয়েকজন ফ্রেন্ডকে আমি এসব কাহিনীটা বলি যে এরকম এরকম। তো ওরা বলে কই দেখি, চল পাউরুটি আর কলাটা গিয়ে দেখে আসি। তো ওরা গিয়ে পাউরুটি আর কলাটা দেখতে যখন যাই, আমরা গিয়ে দেখি পুরা জায়গাটা লাল পিঁপড়া, লাল বড় বড় পিঁপড়া যেটাকে বলে ওইটা দিয়ে পুরা জায়গাটা ঘিরে আছে, কিন্তু পাউরুটিও নেই কলাও নেই। কিন্তু আমরা যতটুকু জানি যেই জায়গা আমি ফালাইছি ওই জায়গায় কখনো আমাদের কোনো মানুষ যায় না, সাধারণত এত যাই না, এটা আমরা সবাই জানি। কিন্তু ওখান থেকে তাহলে পাউরুটি কলাটা কে নিল? ইভেন বিলাই বলে ওরাও এখান দিয়ে, কারণ ওই জায়গাটা পুরো লাগানো ছিল, ইভেন অনেক বড় করে দেয়াল দেওয়া ছিল। তো এই চিন্তা আসলে আমরা কেউই চিন্তা করি নেই যে এরকম কিছু আর কিছু হবে বা এরকম কিছু ভাববো। তো আর ভাইয়া আসলে কি ফুল কাহিনী পরে, এটা কারণ আমি আসলে অনেক ভয় পাই, খুবই ভয় পাই এই জিনিসটা যখন হয় এবং যখন চিন্তা করলাম খুব ভয় পাই। থ্যাংক ইউ। আজকে এখন যে ঘটনাটি বলবো এটা আমাদের রাজবাড়ী পুলিশ টিম যেটা রয়েছে, পুলিশ টিমের যে সজীব আছে, সজীব ঘটনাটি পাঠিয়েছে। কারণ ঘটনাটি ওরই বাড়ির পাশের একটি ঘটনা। তো রাসেল ভাই, এই একটা নাপিত প্রচন্ড ভয় পায় এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়। সকালবেলা রাসেল ভাই ওর পরিবারের লোকজন সেখানে গিয়ে বিপুলকে উদ্ধার করে। বিপুলকে উদ্ধার করে, কিন্তু রাসেল ভাইয়ের কাছে কিন্তু কোনো ওই সাইকেলটা ছিল না ওখানে। ওকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর মানে ও যখন জ্ঞান ফেরে তখন কি হয়েছে বলে যে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু রাসেল ভাই ওই ঘটনাটা বলার পরপরই ও না কাউকে চিনতে পারে না। ও
ওর পরিবারের সদস্য কাউকে চিনতে পারে না এবং খুব দরকার ছাড়া কারোর সাথে কথাও বলে না। সবাই মনে করে হয়তো বা এই ভয়ের ঘটনাটা ঘটেছিল, যার কারণে ও সেন্সলেস হয়ে গেছে, যার কারণে দেখালো কাউকে মানে চিনতে পারছে না, এরকম সবাই মনে করে। এরকম রাসেল ভাই 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। একদিন রাতের বেলা হঠাৎ মানে এই বিপুল সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে এসে নিজের বাড়ির দরজার কাছে এসে পড়ে আর চিৎকার করতে থাকে। আশেপাশে সেন্সলেস হয়ে যায়। বাড়ির লোকজন বের হয়, বের হওয়ার পরে দেখে বিপুল সাইকেল নিয়ে বাড়ির উঠানের সামনে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো ওকে তাড়াতাড়ি করে মানে পানি টানি দিয়ে জ্ঞানটা ফেরানো হয়। জ্ঞানটা ফেরানোর পর বাড়ির লোকজন বলে, কি ব্যাপার, তুই তো ঘুমিয়েছিলি, তুই আবার সাইকেল নিয়ে কোথায় গেলি? বলে যে ঘুমাইয়াছিলাম কোথায়, আমি তো মাত্র মানে আমার ওই সেলুনের কাজ শেষ করে ফিরছি। ওই সেলুনের কাজ ফিরছি মানে তুই তো রাতেবেলা খাওয়া দাওয়া করে তুই ঘুমালি, আর এখন আমাদের সবাইকে চিনতে পারছিস, কিভাবে চিনতে পারছিস? তুই তো কিছুদিন আগেও চিনতে পারতি না। বলে যে আমি তোমাদেরকে চিনবো, কিছুদিন আগে কেন এসব বলতেছ? আমি তো মাত্র ওই কানাইয়ের ঝোপের কাছ থেকে ভয় পেয়ে দ্রুত সাইকেল নিয়ে মানে বাসার কাছে এসে পড়ে গেলাম আর সেন্সলেস হয়ে গেলাম। বলে তুই মাত্র আসলি মানে তুই তো গত 3 মাস ধরে বাসা থেকে বের হইস না। তখন ও অবাক হয়ে যায় শুনে যে 3 মাস ধরে বাসা থেকে বের হই না, আমি তো মাত্র দোকান থেকে ফিরলাম। তখন রাসেল ভাই ও জানতে পারে যে 3 মাস ধরে নাকি ও বাসায় এরকম সেন্সলেস হয়ে আছে, কিন্তু ওর বর্ণনা অনুযায়ী ও মাত্র ওই চুল কাটার দোকান থেকে কাজ শেষ করে ফিরেছে। তখন রাসেল ভাই ওর বাসা থেকে বলে যে হ্যাঁ, তোর যুক্তি যদি মেনেও নেই যে তুই 3 মাস ধরে তুই আজকে ফিরেছিস, তুই তো সেই কুরবানির ঈদের কথা বলছিস, কুরবানির ঈদ তারা 3 মাস আগে